আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বেয়ন্ডে গ্যালারিতে। আপনাদের সাথে আছে আমি আশরিক রুদ্র। আপনারা জানেন বিশ্বকাপ চলছে এবং প্রতিদিনের মতোই আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলি। ফেভারিটদের জয়ের রাত, শুধু জয়ের রাত বলবো না, জয়ের সকালও বলতে হয়, কারণ আমরা দেখেছি যে জাপান তিউনিশিয়ার বিপক্ষে 4-0 গোলে জিতেছে এবং যেটা ছিল বিশ্বকাপের 1000তম ম্যাচ। আমরা নেদারল্যান্ডসের ম্যাচ নিয়ে আলোচনা করব, জার্মানি ম্যাচ নিয়ে আলোচনা করব, পাশাপাশি আজ রাতে যে ম্যাচগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার মাসুদ রানা। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 24কে ধন্যবাদ। আচ্ছা দর্শক, চাইলে কিন্তু আপনারাও যোগ দিতে পারেন এই আলোচনায়। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে করতে পারেন প্রশ্ন, জানাতে পারেন মতামত। আমরা আলোচনায় চলে যেতে চাই। মাসুদ ভাই, আপনারা দেখেছেন যে কাল রাতে নেদারল্যান্ডস এবং সুইডেনের ম্যাচটা আমরা এক্সপেক্ট করছিলাম যে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ হবে, তবে রেজাল্ট যদি দেখা যায় তাহলে বলা যায় যে নেদারল্যান্ডস একেবারে আধিপত্য বিস্তার করে একচেটিয়া ম্যাচ জিতেছে। তবে ম্যাচ যারা দেখেছে তারা দেখেছে যে সুইডেনে কিন্তু বেশ লড়াই করেছে। ওভারঅল আপনার কাছে কি মনে হয়েছে যে মানে নেদারল্যান্ডসের রেজাল্ট এসেছে? স্কোর দেখলে মনে হবে যে আসলে সুইডেন খেলতে পারে না, আসলে তেমন না। আচ্ছা। আমি পুরো ম্যাচটাই দেখেছি। ওইখানে সুইডেনও অনেক চান্স ক্রিয়েট করছে, বাট তারা চান্সটাকে অ্যাবল করতে পারে নাই, বিশেষ করে তাদের আপনার নেদারল্যান্ডের গোলকিপারের কারণে। অসাধারণ ফুটবল খেলতে গোলকিপার। এবং আপনি দেখবেন ফার্স্ট হাফের লাস্টের দিকে সুইডেন মিনিমাম 3-4টে ওপেন চান্স ক্রিয়েট করছে, বাট তারা অ্যাবল করতে পারে নাই দেখে সেকেন্ড হাফে নেমে তারা আর ওইভাবে ধরতে পারে না। এই জন্য ফার্স্ট হাফে যদি রেজাল্টটা 2-1 হইতো তখন খেলার কিন্তু সেকেন্ড হাফে দেখতেন খেলাটা চেঞ্জ হয়ে যেত। মানে নেদারল্যান্ডসের ওভারঅল আপনি যদি মানে পারফরমেন্সটা যদি দেখেন, আমরা যেমনটা আগে শুনেছি যে লাতিনের একটা ছন্দ আছে, ইউরোপিয়ান ফুটবলের একটা ধাঁচ আছে, নেদারল্যান্ডসের ডাচ ফুটবলের একটা আলাদা একটা সৌন্দর্য, অনেকটা কি সেরকম একটা কোনো কিছু দেখতে পেয়েছেন? আপনারা যদি নেদারল্যান্ডের প্রথম ম্যাচ দেখেন জাপানের সাথে আর এই ম্যাচ দেখেন তাহলে আপনি কিন্তু একটু ডিফারেন্স পাবেন অনেক। কারণ নেদারল্যান্ডের যে প্লেয়ারগুলো সবাই ইউরোপের ভালো ভালো লিগে খেলে, জি, এটা সবাই জানেন। সেক্ষেত্রে প্রথম ম্যাচ জাপানের সাথে কিন্তু তারা ওইভাবে খুব একটা ভালো খেলতে পারে নাই, যেটা গত ম্যাচ খেলছে তারা। এবং তারা ওভারঅল সব ডিপার্টমেন্টেই খুবই ভালো খেলেছে, বিশেষ করে গোলকিপার। এবং মানে আপনি যেটা বলছিলেন যে ইউরোপের টপ ক্লাবগুলোতে খেলে, আমরা যদি দেখি যে কাল যে স্কোর যেটা করেছে 5টি স্কোর, 2টি করেছে ব্রায়ান রবি, তিনি সান্ডারল্যান্ডে খেলেন, কোডি গ্যাকপো তিনি লিভারপুলে খেলেন, এবং সামারভিল তিনি ওয়েস্ট হ্যামে খেলেন। এবং ওদের যে গোল করেছে সুইডেনের এলাঙ্গা, তিনি আবার ইংলিশ প্রিমিয়ার লিগের নিউ ক্যাসলে খেলেন। মানে ইংলিশ প্রিমিয়ার লিগের একটা প্রভাব আছে কিনা যে স্কোরিং করার ক্ষমতাটা একটু মানে বেড়েছে নেদারল্যান্ডসের, এমন কিছু মনে হয়েছে কিনা? হ্যাঁ, স্কোরিংয়ের আসলে নেদারল্যান্ডের যে কোয়ালিটি প্লেয়ার তাদের ফার্স্ট ম্যাচে আমি বলবো যে এরকম খেলতে পারে নাই, কিন্তু এই ম্যাচটা তারা চান্স যেগুলো ক্রিয়েট করছে সবই অ্যাভেল করতে পারছে, জি, যেটা সুইডেন পারে নাই। আচ্ছা আচ্ছা। মানে সুইডেনের কি শুধুমাত্র এই মানে তাদের গোল স্কোর করার ক্ষমতাটা আপনার কাছে মনে হচ্ছে তুলনামূলক কম ছিল? কারণ আমরা দেখেছি তাদের যে ফরওয়ার্ড লাইন সেটাও কিন্তু যথেষ্ট স্ট্রং। সেও লিভারপুল একজন নিয়মিত প্লেয়ার, স্ট্রাইকারটা সুইডেন, আর্সেনালে একজন খেলছে, সেও কিন্তু তারা কিন্তু চান্স পাইছে, আপনি খেয়াল করবেন, কিন্তু চান্স তারা অ্যাভেল করতে পারে নাই। আমি মনে করবো একটু ব্যাড লাগও গেছে সুইডেনের। মানে এবং নেদারল্যান্ডসে আমরা দেখেছি যে গোলকিপারও খুব দুর্দান্ত পারফরমেন্স করেছে, যে কারণে তারা খুব একটা গোল করতে পারেনি। নেদারল্যান্ডস কি আপনি মানে কতদূর দেখেন? আমরা জানি যে ফেভারিটের তালিকায় কিন্তু আমরা ফ্রান্স, স্পেন, আমরা আর্জেন্টিনা অনেকে নেদারল্যান্ডকে মনে করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে নেদারল্যান্ড আমার মনে হয় সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে এবং তারা ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এবং এই গ্রুপে কিন্তু জাপানও দুর্দান্ত খেলছে। আমরা দেখেছি যে তারা নেদারল্যান্ডসের সাথে যেভাবে 2-2 গোলে ড্র করেছে, কামব্যাক করেছে। এবং আজকেও দেখলাম যে তিউনিশিয়ার সাথে যেভাবে একেবারে একচেটে ম্যাচ খেললো। মানে কি মনে হচ্ছে যে জাপানের কতটুকু সম্ভাবনা আছে? জাপান আপনি দেখবেন যে ডে বাই ডে তারা কিন্তু উন্নত করছে, আমাদের এশিয়ার মধ্যে একটা দেশ। তারা কিন্তু ডে বাই ডে তারা কিন্তু মানে খুবই ভালো করতেছে, কারণ তাদের একটা পরিকল্পনা আছে, তাদের ছিল, এই জন্য তারা এখানে আসছে। এবং জাপানের আপনার খেয়াল করবেন, জাপানের প্লেয়ারদের মধ্যে একটা দেখবেন যে ওদের যেমন ওপোনেন্ট হাফে তারা যখন একটা প্লেয়ারকে চেস করে, তারা কিন্তু একজন জানে, দেখা যায় 2-3 জন গিয়ে ওই একটা বল ম্যানকে চেস করতেছে। এবং তাদের মধ্যে স্পিরিটটা এবং তাদের যে রানিং ক্যাপাসিটিটা খুবই ভালো। আচ্ছা, মানে আমরা আগে দেখতাম কি যে যখন এশিয়ার কোনো দল, বিশেষ করে জাপান, কোরিয়া, তারা খুব দীর্ঘদেহী না, যখন ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলে তখন তাদের সাথে স্ট্যামিনার সাথে হোক কিংবা তাদের হাইটের কারণে হোক খুব একটা পেরে ওঠে না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি জাপান, কোরিয়া তাদের গতিশীল ফুটবলের কারণে অনেকটাই মানে
পরিবর্তনটা আসলে কোথায় এসেছে যে তারা এখন ইউরোপের দলের সাথে এইভাবে ফাইট করতে পারছে? পরিবর্তনটা এসে সেক্ষেত্রে দেখেন আপনি দেখবেন জাপানের ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু বাইরে খেলে। আচ্ছা, ইংলিশ লিগের প্লেয়ার আছে, আপনি দেখবেন বিভিন্ন বড় বড় লিগের প্লেয়ার কিন্তু আছে। এটাই কিন্তু একটা পরিবর্তন। আপনার একটা প্লেয়ার যখন আপনার জাপান থেকে যখন ইংল্যান্ডে আসবে, ওই ওই একটা প্রিমিয়ার লিগ খেলবে, তখন কিন্তু আপনি দেখবেন অটোমেটিকলি ওনার ওই প্লেয়ারের কোয়ালিটি কিন্তু অনেক বেড়ে যাবে খেলতে খেলতে। এইভাবে জাপান দেখেন, কোরিয়ার দেখেন, ওদের কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারই মোটামুটি ইউরোপের দেশে খেলে, যেটা যেটা কিন্তু আমাদের আপনি দেখেন সৌদি আরব, কাতার, ইরান এদের প্লেয়ার কিন্তু ওরকম খেলতে পারতেছে না ইউরোপে। এই জন্য দেখেন ডিফারেন্সটা কিন্তু এখানেই। এবং তারা খেলে খেলে টিম আস্তে আস্তে কিন্তু আরও মানে ভালো প্লেয়ারদের খেলে কিন্তু কোয়ালিটি এমনিই বাড়ে নর্মালি। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় তারকাও জাপানের লিগগুলোতে খেলে, সেটাও কি একটা মানে কাজে দিচ্ছে কিনা? অবশ্যই, হ্যাঁ। কারণ আমরা তো জাপানের সাথে খেলেছি অনেক আগেই, 93 পরে। তখনকার জাপানের টিম আর এখনকার জাপানের টিম ধরলে আপনার আকাশ পাতাল তফাৎ। মানে তখন টিমটা কেমন ছিল? তখন টিমটা মানে এখন ওই সময় যে খেলার স্টাইল আর এখন খেলার স্টাইল আকাশ পাতাল তফাৎ। তখন তারা ওই সময় 93-94 মানে যে লিগ স্টার্ট করলো, যে লিগ স্টার্ট করে তারা পৃথিবীর বড় বড় লিজেন্ড যেমন জিকোর মতো কোচ তারা ওই সময় নিল, বড় বড় প্লেয়াররা গেল ওইখানে। ওখান থেকে তাদের শুরু। দেখেন আজকে তারা কোথায় চলে গেছে, এবং আগামীতে আমার মনে হয় এশিয়া থেকে জাপানি একটা ভালো রেজাল্ট দিতে পারবে। মানে জাপান ইন ফিউচারে বিশ্বকাপ জিতবে এমনটা আমার মনে হয়, বেশি দিন লাগবে না ইনশাল্লাহ। এবং পাশাপাশি আরেকটা ম্যাচ আমরা দেখেছি যে আইভরি কোস্ট এবং জার্মানি, এবং আইভরি কোস্ট যেভাবে আসলে খেলছিল 67 মিনিট পর্যন্ত তারা এগিয়েছিল, মনে হচ্ছিল কি না যে আরো একবার একটা হোঁচট খেতে যাচ্ছে জার্মানি, এরকম মনে হচ্ছে? হ্যাঁ, আমি তো পুরো খেলা দেখেছি, আমি নিজেও জার্মানির সাপোর্টার। যাই হোক, জার্মান প্রথম খেলা যত ইজি ছিল, গতকালের ম্যাচটা কিন্তু অত ইজি ছিল না। এবং জার্মান চান্স ক্রিয়েট করছে, 2টা গোল তাদের বাতিল হয়েছে, একটা অফসাইডের কারণে, একটা ফাউলের কারণে। কিন্তু ওই আইভরি কোস্ট কিন্তু আপনার জার্মানকে একটু ভোগাইছে, ভালো ভোগাইছে, খালি না। এবং তারা আর্লি গোল পেয়ে গেছে, এবং তারপরেও তারা 2-একটা চান্স ক্রিয়েট করছে, এটা গোল করতে পারে নাই। আমার মনে হয় আরেকটা গোল হয়ে গেলে তাহলে জার্মানির জন্য সমস্যা হইতো। জার্মানির এই দলটার যদি ফরওয়ার্ড মানে একেবারে শুরুর দিকে যদি আমরা দেখি যে ফরওয়ার্ড লাইনে যারা আছেন, জামাল মুসিয়ালা আছেন, লেরোয় সানে আছেন, মানে তাদের কাছে মনে হচ্ছে যে প্রত্যাশা অনুযায়ী তার পারফরমেন্স করতে পারছে। আমি মনে করব গতকালকে জার্মানির ফরওয়ার্ডরা আইভরি কোস্টের ডিফেন্সের কাছে আমার একটু মানে ফিজিক্যাল তারা পিছিয়ে আছে জার্মান। এবং আমি যতদূর জানি যে এই বিশ্বকাপের সবচাইতে মানে গড়পড়তা আসলে সবচেয়ে কম বয়সী দল হচ্ছে আইভরি কোস্ট, তরুণ একটা দল। তরুণ হলেও আপনি খেয়াল করবেন যে ওদের যে 11 নম্বর প্লেয়ারটা, আর হলো আপনার 26 মিডফিল্ডে যে একটু খাটো করে, তাদের খেলা দুর্দান্ত। আর বিশেষ করে ক্যাপ্টেন, আইভরি কোস্টের ক্যাপ্টেন, সে মারাত্মক খেলছে গতকালকে। এবং আমরা দেখতে পেলাম যে 2014 পর জার্মানি সেকেন্ড রাউন্ডে উঠেছে। এবার আসলে জার্মানিকে আপনি নিশ্চয়ই বলেছেন যে আপনি জার্মানি সাপোর্ট করেন। গত 2022 সালে কাতারে ওয়ার্ল্ড কাপ খেলা জার্মানি খেলা দেখতে গেছিলাম, জার্মানি স্পেন। ওই খেলা দেখে তখন কিন্তু জার্মানি সেকেন্ড রাউন্ড উঠতে পারেনি, গ্রুপ পর্যায়ে বাদ হয়েছে। এবং আপনি যেটা বললেন 14 সালে পরে এটা আসছে। তো জার্মান টিমটা আমার কাছে অত হামরি একটা মনে হয় না যে খুব একটা বেশি কিছু করতে পারবে, আমার কাছে কালকে খেলা থেকে মনে হয়েছে আর কি। কিন্তু তারা প্রথম ম্যাচে তো খুব একেবারে ডোমিনেট করে জিতেছিল। প্রথম ম্যাচের টিমটা তো আপনি দেখতে হবে কে। মানে আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে যে যত যাবে, কঠিন টিম যাবে, তখন জার্মানির জন্য কষ্ট হয়ে যাবে। মানে বড় দলের বিপক্ষে একটু ভুগবে এরকমটা মনে হচ্ছে। আমরা জানি যে জার্মানি হয়তো বা পরবর্তীতে ব্রাজিলও যদি উঠে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে, একটা সময় হয়তো বা রাউন্ড অফ 16 ব্রাজিল এবং জার্মানি একটা ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে। এবং ব্রাজিলও যে খুব একটা ভালো অবস্থায় আছে তা কিন্তু না। সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে ব্রাজিলের বাধাটা জার্মানি? ব্রাজিলে আপনি খেলা দেখবেন, ব্রাজিল কিন্তু আমি 2টা ম্যাচই দেখেছি, তাতে মনে হলো সেকেন্ড ম্যাচটা আমাকে আরেকটু ভালো লাগছে আর কি, ইমপ্রুভ করছে। তারপরেও তাদের ইনজুরির কারণে, যেমন রাফিনো একটা ইনজুরি, এটা তাদেরকে ভোগাবে। যদি নেইমার কামব্যাক করতে পারে তাহলে হয়তো কিছুটা হবে, ব্রাজিলের জন্য প্লাস হবে। আর যদি নেইমার না আসতে পারে, রাফিনো না থাকলে কিছু আমার মনে হয় যে খুব একটা একটু হলেও ভোগাবে। কারণ রাফিনের রিপ্লেসমেন্টে যে ছেলেটার নাম লোকাল রায়ান,
জি। তাকে আমার কাছে অতটা মনে হয় না আর কি খুব একটা। মানে রাফিনিয়াও খুব একটা যে ভালো খেলছে এই ওয়ার্ল্ড কাপে দুটা ম্যাচ আমরা ভালো না- দেখেছি যে না। বার্সেলোনায় যেরকমটা খেলে তিনি জাতীয় দলে মনে হচ্ছে যে ও খুব তার কাছাকাছিও না না, তার তারপরেও পারফরম্যান্স। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি দুটো ম্যাচ, প্রথম ম্যাচ তো খুব একটা ভালো খেলতে পারে না, কারণ এরা বড় প্লেয়ার, তো বড় টিমে খেলে অভ্যস্ত, বড় বড় ম্যাচ খেলে অভ্যস্ত, দেখবেন তারা একটা সময় বড় ম্যাচে কামব্যাক করবে। মানে যদি রাউন্ড অফ 16-এ জার্মানি এবং comeback ব্রাজিলের দেখা হয় তো আপনার কি মনে হয় যে আবারও সেই 7 গোলের স্মৃতি ফিরিয়ে না, আনতে 7 পারবে গোল হবে জার্মানি? না, না এটা হবে না। মানে কেন এবার কেন হবে না? মানে আমি আপনি যদি ওই সময়কার জার্মান টিম দেখেন জি। আর এখন জার্মান টিম দেখেন, তাহলে দেখবেন আপনি যে প্লেয়ার টু প্লেয়ার ভ্যারি করেন, দেখবেন যে আমার মনে হয় না 7 গোল, কারণ ওই সময়কার টিমের আরও ভালো ভালো কোয়ালিটি প্লেয়ার ছিল জার্মানির, যারা ক্লোসা, মুলার, আরও ভালো ভালো player ছিল। এই জন্য মনে হয় না ওই ওই পুনরাবৃত্তি হবে ওইটা। আচ্ছা, তো আমরা আমরা এবার দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনেক বড় বড় তারকা, অনেক ফেভারিট দলের অনেক তারকা ইনজুরি পড়ছে। ওয়ার্ল্ড কাপের আগে অনেকে ছিটকে গেছে, বেশ অনেক বড় তারকা ছিটকে গেছে, আবার ওয়ার্ল্ড কাপের মাঝখানে অনেকে ইনজুর হচ্ছে, যেমন আপনি বললেন রাফিনিয়ার কথা, আর্জেন্টিনারও বেশ কিছু ইনজুরির সমস্যা আছে, সব দলেই টুকটাক সমস্যা আছে। এই সমস্যাটা কেন এবার এতটা বেশি হচ্ছে? এটা বেশি হচ্ছে, আপনি দেখবেন আপনার এখন কিন্তু ইউরোপের খেলা কিন্তু অনেক বেড়ে গেছে। আপনার লিগ তো আছে, চ্যাম্পিয়ন্স লিগ আছে, তারপরে আরেকটা কিন্তু শুরু হয়েছে আপনার ইউরোপিয়ান লিগ, মানে এটা কি বলে যেন, কনফারেন্স লিগ শুরু হয়েছে। লিগ শুরু হয়েছে। এই জন্য হয় কি, বড় বড় টিম যারা যারা বড় বড় ক্লাবে খেলে তাদের তো একটা চ্যাম্পিয়ন প্রত্যাশা থাকে। সেক্ষেত্রে দেখবেন যে এই প্লেয়াররা এত খেলে টায়ার্ড হয়ে গেছে, এই জন্য তারাই বেশি ইনজুরিতে পড়তেছে, মানে খেলার সংখ্যা অনেক বেড়ে গেছে আগের চেয়ে। অবশ্যই একজন দর্শক আছেন আমাদের সাথে, একজন দর্শক আছেন, তিনি তার নাম পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন কিংবা মতামত জানাবেন। আসসালামাইকুম, আমি রিপন রাজবাড়ী থেকে বলছি। জি। আচ্ছা, আমার প্রশ্নটা ছিল, আমাদের গ্রুপে 12টা টিম, 12টার মধ্যে 24টা টিম আসবে, গ্রুপ রাজত্ব এবং গ্রুপ চ্যাম্পিয়নদের খেলা হবে। আচ্ছা, বাকি যে 8টা টিম আসবে, এরা কিভাবে, কার সঙ্গে কিভাবে মোকাবেলা করবে এবং কিভাবে খেলবে, কাদের সঙ্গে খেলবে? আচ্ছা, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। দর্শক যেটা প্রশ্ন করতে চেয়েছেন যে 24টা দল উঠবে 12টা গ্রুপ থেকে, বাকি যে 8টা দল তারা কিভাবে 12 উঠবে? দুগুণে 24, দুটো করে টিম আসবে চ্যাম্পিয়ন আর আনসার, দেন যে 8টা টিম আছে ওইটাকে তারা পয়েন্টের টেবিলে ভিত্তি করে আসবে, এবং এখানে কিন্তু অনেক ভেরিয়েশন আছে। যেমন আপনাকে যদি আপনি গোল এভারেজ যদি আপনি সেম সেম হয়ে যায়, তখন কিন্তু আপনি আসবে, আপনি Head to কয়টা head কার্ড আসবে। খেলেন, হেড টু হেড আসবে, কয়টা ইয়েলো কার্ড খেলেন, ফেয়ার প্লেট একটা ব্যাপার স্যাপার আছে, এবং লাস্টলি আছে কিন্তু আপনাকে ফিফা র্যাঙ্কিং। আচ্ছা আচ্ছা। আপনি র্যাঙ্কিং আপনি কত, ধরেন আপনার র্যাঙ্কিং, আমি আপনার সাথে সব সেম হয়ে গেল আমার সাথে, সেক্ষেত্রে আপনার র্যাঙ্কিং যদি থাকে 12, আমার যদি 11 থাকে, আমি কিন্তু যাবো সেকেন্ড। আচ্ছা আচ্ছা, মানে এই ক্ষেত্রে আসলে অনেক কিছু বিবেচনা করতে হবে, পয়েন্ট আছে, পয়েন্ট আছে, ফেয়ার প্লে, মানে কার্ডের ব্যাপার আছে, কার্ডের ব্যাপারগুলো আছে। ব্যাপারগুলো আছে। মানে আসলে এখন গ্রুপের প্রতিটা ম্যাচ আসলে এসবের ক্ষেত্রেও নজর দিতে হবে প্রতিটা দল। যেমন কালকে আপনি খেয়াল করছেন কিনা জানি না, সুইডেন কিন্তু চাচ্ছিল আরো একটা একটু গোল খাইতে, ঠিক আছে, আর এক যেন 4-1 হয়েছে, 2 যাতে 4-2 করা যায়, তাতে এই গোল এভারেজ কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে তাকে একটা প্লাস দিত। এবং এই গ্রুপে মনে হয় গ্রুপ চ্যাম্পিয়ন নিয়েও একটা লড়াই হবে নেদারল্যান্ডস এবং জাপানের মধ্যে। আমরা দেখতে পেয়েছি যে তাদের এখন গোল ব্যবধানটাও কিন্তু একেবারে প্রায় সমানে সমান, পয়েন্টও সমান। মানে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার আসলে কার সম্ভাবনা বেশি দেখছেন? আপনার নেক্সট ম্যাচ, নেক্সট ম্যাচ তো জাপানের মনে হয় সুইডেনের সাথে এবং নেদারল্যান্ডসের তিউনিসিয়ার সাথে। আমার মনে হয় ইয়ের সহজ হবে আর কি, নেদারল্যান্ডের। নেদারল্যান্ডসের সুবিধা হবে। আচ্ছা দর্শক, আমরা একটা বিরতির সময় হয়েছে, আমরা আরও আলোচনা করব, কারণ আজ স্পেনের ম্যাচ আছে, বেলজিয়ামের ম্যাচ আছে, ইরানের ম্যাচ আছে, এগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথেই থাকবেন, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, ফিল্ম বিরতি থেকে দেখছেন ক্লেমন বিয়ন্ড গ্যালারি। আমরা আলোচনা করছি বিশ্বকাপ নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার মাসুদ রানা। যেটা আসলে বলছিলাম যে আজও কিন্তু বেশ কিছু ম্যাচ আছে, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে স্পেন সৌদি আরব ম্যাচ, এবং এই গ্রুপের আগের যে ম্যাচগুলো প্রতিটা ম্যাচ কিন্তু ড্র হয়েছিল। সেটা স্পেন যখন ড্র করেছিল সেটা খুবই একটা মানে মিরাকল বলা চলে, এবং বলা হয় যে এই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন হচ্ছে এই স্পেনের ড্র করাটা। এবং আমরা দেখেছি সেই ম্যাচে আসলে কেপ ভার্দের গোলকিপার কতটা দুর্দান্ত খেলেছে, ভোজেনিয়া, এবং সৌদি আরবও ড্র করেছিল উরুগুয়ের সাথে। তো আপনার কাছে এই ম্যাচটা কেমন হবে? কারণ অলরেডি আমরা দেখতে পেয়েছি যে সৌদি আরবের কোচ কিন্তু একটা বলেছে যে স্পেনের বিপক্ষে জয় অসম্ভব না সৌদি আরবের জন্য। হ্যাঁ, তবে আমি বলবো যে প্রথম স্পেনের যে খেলা দেখেছি তাতে আমার মনে হলো স্পেনের কিছু ভুল ছিল, বিশেষ করে ইয়ামিল জামালকে একটু আরেকটু আগে আর্লি নামাইলে
আর হলো আপনার যেটা লেফট সাইড দিয়ে কি নাম দানি অলমো ছিল, নালি না কালো করে যে ছেলেটা আচ্ছা ওকে যদি আগে নামাতো আমার মনে হয় যে স্পেনের অ্যাটাকিং ধারটা আরও বেশি হইতো। আপনি খেলছেন, ভালো খেলছেন, ঠিকঠাক খেলেন, সমস্যা নেই, কিন্তু আপনি কিন্তু মেন যেটা এম যেটা আপনার কাছে কি মনে হচ্ছে যে মানে কেপ ভার্দের সাথে একটু তারা হয়তো বা আন্ডারস্টিমেট করেছে তাদেরকে, অবশ্যই, যেখানে আমার মনে হয় লামিন ইয়ামাল, হ্যাঁ। তারপরে আপনার আমরা দেখেছি যে দানি অলমো এদেরকে অনেকটা পরে নামিয়েছে, কিন্তু এরপরও যদি লামিন ইয়ামালের কথা বাদও দেই, যে ফরওয়ার্ড লাইন ছিল স্পেনের, সেখানে রদ্রি ছিল, পেদ্রি ছিল, গোলকিপারটা ওয়ারজাবাল ছিল। ভালো খেলেছে অবশ্যই তাকে। আপনি কিন্তু একটু যদি খেয়াল করেন যে অত আহামরি যে চান্স ক্রিয়েট করতে স্পেন তা কিন্তু না। জি, সেটাই আমরা দেখেছি পর্তুগালের এবং স্পেন দুজনেই মনে হয়েছে অনেকটা একই ধাঁচের খেলেছে, খেলা। নিজেদের মধ্যে পাস দেয়া, বল দখলে রাখা, কিন্তু যেটা, অ্যাকচুয়াল চান্স ক্রিয়েট create করা করা। সেটা একটা ঘাটতি আপনি দেখেছেন হ্যাঁ, কিনা? জি অবশ্যই দেখেছি। এবং এটা কি মনে হয় যে এবার সৌদি আরবের কাছে সেটা মানে ভোগাবে, একই রকম যদি মানে তাদের খেলার স্টাইলটা যদি থাকে? হ্যাঁ, স্টাইল থাকলে ভোগাবে, বিকজ সৌদিও কিন্তু আপনাকে বুঝতে হবে, সৌদিও ফার্স্ট ম্যাচ ড্র করেছে, ওদেরও কিন্তু এতে ভালো চান্স আছে। এই গ্রুপে কিন্তু সবারই একটা ভালো চান্স, মানে সেকেন্ড রাউন্ডে যাওয়ার, মানে সবারই 1 পয়েন্ট করে। আজকে বোঝা যাবে যে, এবং সৌদিও কিন্তু ওই আপনার খেলবে যাতে পয়েন্ট। এবং উরুগুয়ের সাথে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে হ্যাঁ, সৌদি আরব, ভালো আমরা খেলেছে, দেখতে পেয়েছি। যথেষ্ট ভালো খেলেছে। মানে এই যে সৌদি আরবে যে আমরা দেখতে পেলাম যে তাদের লিগগুলোতে ওয়ার্ল্ড স্টাররা যাচ্ছে, ক্রিস্টিয়ানো এটা রোনালদো। একটা কারণ, এটা দেখবেন আপনি আগামীতে দেখবেন সৌদিও আস্তে আস্তে আমার মনে হয় এশিয়ার একটা ভালো শক্তি হয়ে দাঁড়াবে। মানে সেটা কত দূর যাবে আপনি ইউরোপের দেশগুলোকে তারা ভালো মোকাবেলা করবে ইনশাল্লাহ, আশা করি। মানে স্পেনকে আমরা ফেভারিট ধরছিলাম এবার ওয়ার্ল্ড কাপে, স্পেন ফ্রান্স, মানে প্রথম ম্যাচে ড্র করাটা এখন আসলে তাদের মানসিক, আপনি অ্যাজ আ ফুটবলার, সাবেক ফুটবলার, তাদের মানসিক অবস্থাটা এখন কেমন মনে হচ্ছে যে তারা আসলে আমার কাছে মনে হচ্ছে যে স্পেনের যে একটা মানে ফুলফিল যে স্ট্রাইকার, আমার কাছে নাম্বার 9-এর একটা অভাব? অভাব আমার কাছে মনে হচ্ছে, মানে একদম জেনুইন স্ট্রাইকার বলতে যেটা বোঝায় আর কি, আগে যেটা ছিল আপনার স্পেনের। আচ্ছা, কিন্তু নাম্বার 9 মানে ছাড়া কিন্তু আমরা সাফল্য দেখেছি। আমরা যদি 2014-তে যদি জার্মানির কথাই ধরি, যে একেবারে জেনুইন নাম্বার 9 ছাড়া কিন্তু তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। এটা দেখবেন, এটা সবসময় দেখবেন, এটা মাঝে মাঝে দেখবেন, কিন্তু আপনাকে রেগুলারলি ভালো করতে হলে একটা জেনুইন স্ট্রাইকার দরকার, একদম একদম জেনুইন স্ট্রাইকার, যেটা মানে স্কোরার যাকে বলে আর কি। আচ্ছা, তো এটা ছাড়া আমরা দেখেছি যে বেলজিয়াম এবং ইরান, এই ম্যাচটা খুব ইন্টারেস্টিং এই কারণে যে ইরান এর আগের ম্যাচ ড্র করেছিল নিউজিল্যান্ডের সাথে, এবং তাদের কিছু অবস্টাকল ফেস করতে হচ্ছে এবার বিশ্বকাপে। এবং বেলজিয়ামও কিন্তু ড্র করতে মনে হয়। তো এবার কি মনে হচ্ছে, মানে এই ইরান আর বেলজিয়াম ম্যাচটা কেমন হবে? বেলজিয়ামও কিন্তু আপনি যদি তাকান, বেলজিয়ামও কিন্তু ইউরোপের বড় বড় লিগে খেলা প্লেয়ার আছে, ভালো ভালো কেভিন ডি ব্রুইনে আছে, বিশেষ লুকাকু গোলকিপারটা, আছে, গোলকিপার থিবো কোর্তোয়া আছে। কোর্তোয়া। সেক্ষেত্রে কিন্তু আমার কাছে বেলজিয়ামের ম্যাচটা খুব একটা ভালো মনে হয় না, ফার্স্ট ম্যাচটা, যে তারা প্লেয়ার অনুযায়ী তারা খেলতে পারে না, যে তাদের যে টিমের যে স্ট্রেংথ জি। সে অনুযায়ী কিন্তু তারা খেলতে পারে না। তাই আমার মনে হয় যেহেতু সেকেন্ড ম্যাচ, তারাও চাবে যে আজকের ম্যাচটা যেভাবে হোক বের করলে তারা সেকেন্ড রাউন্ডটা কনফার্ম করতে পারবে ইরানের এগেনস্টে। ইরান যেগুলো আসলে ফেস করছে বিশ্বকাপে, যেমন একেবারে যখন তাকে ম্যাচ খেলতে হচ্ছে যুক্তরাষ্ট্রে, তার কয়েক ঘন্টা আগে আসা, মাত্র একটা সেশন প্র্যাকটিস করে ম্যাচ খেলতে নামা, ম্যাচ খেলেই কোনো ধরনের রিকভারি ছাড়ে তাদেরকে আবার চলে যাওয়া, এগুলো একজন ফুটবলারের ক্ষেত্রে কতটা ডিফিকাল্ট হয় পরের ম্যাচের জন্য? অবশ্যই ডিফিকাল্ট হয়। আপনাকে একটা ম্যাচ খেলতে হলে আপনাকে 2-3 দিন ধরেই আপনাকে ওই ম্যাচের সম্বন্ধে একটা করতে হয়। সেক্ষেত্রে যদি আপনার ওই গ্রাউন্ড ফ্যাসিলিটিস, তারপরে আদার ফ্যাসিলিটিস যদি আপনার না থাকে, সেক্ষেত্রে তো আপনি ওই মানসিকভাবে আপনি কিছুটা হলে দুর্বল হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাঠে গিয়ে এটা প্রভাব পড়ে। আচ্ছা, এবং একটু ছোট করে যদি জানতে চাই ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ নিয়েও, কারণ আমরা জানি যে পরের দিনই আর্জেন্টিনার ম্যাচ আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, যদিও ম্যাচটা একদিন পরে, কিন্তু আমি একটু জানতে চাই যে লিওনেল মেসি একমাত্র যে স্কোর করেছে এখন পর্যন্ত আর্জেন্টিনার, হ্যাটট্রিক করেছে, বাকিদের কিন্তু আমরা ওরকম স্কোর করতে দেখিনি, কারণ করেইনি। তো অস্ট্রিয়ার বিপক্ষে আসলে কতটা ডিফিকাল্ট হবে আর্জেন্টিনার, এবং লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা আসলে ভাবতে পারে কিনা? আমার কাছে মনে হয় নিউজিল্যান্ড ম্যাচে ছাড়া আর্জেন্টিনা একটু কঠিন হয়ে যাবে ব্যাপারটা। এবং অস্ট্রিয়ার সাথে আসলে কতটা ডিফিকাল্ট হবে আর্জেন্টিনার অস্ট্রিয়ার সাথে, কারণ আমরা আগের ম্যাচটা খুব সহজে জিতেছে আর্জেন্টিনা। আমার মনে হয় অস্ট্রিয়া টিম মতো আমার কাছে আহামরি মনে হয় না, আমি খেলা দেখি না, হ্যাঁ, তাদের প্রথম ম্যাচটা আমরা দেখেছি, খুব আহামরি খেলেছে এমনটা না। না, সেক্ষেত্রে আমি মনে করবো যে মেসি মনে হয় খেলবে, হয়তো বা নামাবে, বিকজ স্কোরিং এর ব্যাপার আছে। যদি মেসি না খেলে তাহলে আমার মনে হয় খুব একটা সহজ হবে ম্যাচটা।
আর্জেন্টিনা ওভারঅল টিম আপনার কম্বিনেশন কিন্তু অনেক ভালো। আমি যাই হোক তাদের forward line এ তাদের দেয়া হুলিয়ান নেওয়া আলভারেজ আছে। এবং তারা অনেকদিন একসাথে এই টিমটাই খেলতেছে, দু একটা প্লেয়ার চেঞ্জ ছাড়া আপনি খেয়াল করবেন কি। জি। এবং বিশেষ করে মিডফিল্ডে ডিপল, মার্কেলিস্টার হ্যাঁ আছে। হ্যাঁ, তারপরে হলো আপনার হলো ম্যাকেলিস্টার, এরা খুবই ভালো খেলতেছে মানে মিডফিল্ডটা। সেক্ষেত্রে মেসির জন্য সহজে আপনি এবার দেখবেন কিন্তু মেসি কিন্তু এবার স্ট্রাইকিং পজিশনে খেলতেছে। নর্মালি গত ওয়ার্ল্ড কাপে কিন্তু সে একটু লাইন দিয়ে খেলছে, এবার একটু খেয়াল করবেন তাকে কিন্তু রাখা হয়েছে টপে, মানে স্কোরিংয়ের জন্য। জি, মানে নাম্বার 9 এর ভূমিকা তাকে হ্যাঁ, রাখা হয়েছে। এবার সে নাম্বার 9 ভূমিকা সে সঠিকভাবে পালন করছে। যেটা সে কিন্তু আসলে গতবার লাস্ট ম্যাচে 5টা ওপেন করছিল, একটা অফসাইড হয়েছে, একটা গোলকিপার সেভ করছে, আর 3টা কিন্তু গোল হয়েছে। যেটা আসলে রোনালদোকে আমরা দেখেছি যে বয়সের কারণে তাকে নাম্বার 9 হিসেবে খেলানো হচ্ছে, কিন্তু খুব একটা আসলে কার্যকর ছিলেন না, খুব একটা বল দিচ্ছেন একটা মানুষের তাদের আমার একটা কাছে অন্তর্কোণ নেদারল্যান্ড আছে। খেলার মনে হয়েছে যে যেমন রোনালদো নিজেই একটু ফিল করছে যে আমাকে বল দেওয়া হচ্ছে না কেন, আমার কাছে মনে হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার পর্তুগালের প্লেয়াররা কিন্তু অনেক কোয়ালিটি প্লেয়ার, এবং তাদেরও কিন্তু ওই ইউরোপে খেলা ভালো ভালো player ভিতিনি আছে, হুয়াও নেভেস আছে, অনেক ভালো ভালো প্লেয়ার অবশ্যই। তবে মেসি, রোনালদো এগুলো নিয়ে আলোচনা হবে। বিশ্বকাপ যতক্ষণ থাকবে, যতদিন পর্যন্ত থাকবে, আর্জেন্টিনা, ব্রাজিল এগুলো নিয়ে আলোচনা থাকবে। তবে শেষ পর্যন্ত আসলে কার হাতে বিশ্বকাপটা ওঠে, কে ট্রফি জেতে, সেটার অপেক্ষা কিন্তু আমাদের থাকতে হবে একেবারে শেষ পর্যন্ত। দর্শক, সেটা নিয়ে আমরা সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি বিয়ন্ড দ্য গ্যালারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।